এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো 23 তারিখ আর এখন বাজে ওই 7:30 মতন। উঠেছি 7টার দিকে। তো তারপরে ভিডিও এডিট করছিলাম আর এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে। চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা অলরেডি উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তো চলো, আর যা যা কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করব। ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে না হোক। আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই কয়েকটা দিন এতটা পরিমাণে গরম পড়েছে, আশা করি তোমরাও বুঝতে পারছো। না রাতে ঠিক করে ঘুম হচ্ছে, না দিনের বেলা ঠিকঠাকভাবে থাকতে পারছি, না বাইরে বেরোতে পারছি, এত পরিমাণে রোদের তাপ। এই গরমটা আর আমার যেবার বিয়ে হয়েছিল সেইবার যে লেভেলের গরম পড়েছিল একদম পুরো সেম। এর তুলনায় আগের বছর গরমটা একটু হলেও কম ছিল, তবে এই যেন সেই আমার বিয়ের টাইমে যেমন গরম পড়েছিল একদম পুরো সেই রকম গরম। বাড়িতে এসি থাকতেও, সুন্দর একটা ঘর থাকতেও এখানে আমাকে এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে সে কি আর বলবো তোমাদের। বাড়িতে এসি, কুলার সমস্ত কিছুই রয়েছে, আর তারপরেও এই পচা গরমে কষ্ট সহ্য করতে হচ্ছে। সবই কপাল। যাই হোক, তো এদিকে দেখো ঘুম থেকে উঠে আগে জানালাগুলো সব খুলে দিলাম, আর বাইরে জানালাগুলো মা অলরেডি খুলে দিয়েছে। আর তারপরে ফুল তুলে এনে আমি রুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। জানালাগুলো রাতে যে খুলে রাখবো সেই উপায়ও নেই, তার কারণ এত পরিমাণে মশা। আমি বিকেল 4টের মধ্যে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিই। আর আমি রাতে বরাবরই মশারি টাঙাই না, অল আউট দিয়ে দিই, আর জোরে ফ্যান দেওয়া থাকে, নয়তো মশারি টাঙালে তো আরোই ঘুমাতে পারবো না। সারাদিন আমি যত কষ্টই হোক থেকে যাব, তার কারণ আমি দিনে ঘুমাই না। কিন্তু রাতের বেলায় যদি এই গরমে একটুও কষ্ট পাই তাহলে আর ঘুম আসতে চায় না। মনে হয় রাতের বেলাটুকু অন্তত শান্তি করে ঘুমাই। দেখি এত গরম থাকলে তাহলে ভোট দিতে যখন যাব তখন আর বাড়ি আসবো না, ওখানেই থাকবো। তার উপরে তোমাদের দাদাভাইও সামনের মাসে বাড়ি আসছে, জানি না কি হবে এই গরমে। ও আরেকবারও এমন কষ্ট পেয়েছিল আমার বিয়ের পরপরই, সেবারও কিন্তু প্রচণ্ডই গরম পড়েছিল। আমরা এখানে গরমে কষ্ট পাচ্ছি আর সে সেখানে ঠান্ডার মধ্যে বসে আছে, সেও ঠান্ডাতে কষ্ট পাচ্ছে। যাই হোক, সকালের কাজকর্ম সেরে চাটা খাওয়ার পর একটু বসে তারপরে এখন ভাত বসিয়েছি। একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে তরকারিগুলো বানিয়ে নেব। আজকে হবে পাট শাক। আগের দিন যে মাছগুলো এনেছি সেই মাছগুলো আজকে রান্না হবে। রুই মাছ এনেছি, তো ভাবছি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর যে চুনো মাছগুলো ছিল ওখান থেকে অল্প করে নিয়ে টক বানাবো, আর কিছুটা পরিমাণ রেখে দেব। তো সেটা হচ্ছে পরের দিন ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে করা হবে, কিন্তু সে মাছ যে এত পচা আর এত গন্ধ, মানে আমার কষ্ট করে তেল দিয়ে সময় নষ্ট করে ভাজাই হয়েছে, তারপরে আমরা ফেলে দিয়েছি। টকটাকেও রান্না করেছিলাম কিন্তু আমরা কেউ খাইনি, ফেলে দিয়েছি। আর এই যে দেখো রুই মাছটা খুবই ভালো ছিল, আর আমাকে একটু মাছের ডিমও দিয়েছে। তো এখান থেকে সবটা করব না, কিছুটা পরিমাণ করব আর 2-3 পিস মতো রেখে দেবো। আর এই যে দেখো এতটা পরিমাণ চুনো মাছ সব নষ্ট, কিন্তু ভাজার সময় একটু গন্ধ আসছিল, কিন্তু এটা যে খাওয়াই যাবে না সেটা বুঝতে পারিনি। আর এই যে দেখো কলা কেটে রেখেছি, কলা ভাজা হবে। তো এগুলোই হলো আজকে রান্না বান্না। তো আমার পুরো টাকাটা জলে গেল, তেলটা জলে গেল, তারপরে আমার সময় নষ্ট করে। এই যে ছোট মাছ ভাজতে অনেকটা সময় লাগে, পরের দিন মাছ আনতে গিয়ে সবার আগে ওই মাছওয়ালাকে আমি বলবো, তারপরে অন্য কাজ। আর এই যে দেখো এখানে 3 পিস মতন মাছ নিয়েছি, আর একটু মাছের ডিম আছে, আর এটা দিয়ে আজকের মতন হয়ে যাবে। আর মাছগুলো তো ফেলে দিতে হয়েছিল। যাই হোক, তো মাছের ঝোলটা আমি বানিয়েছিলাম, মা পাট শাকটা বানিয়েছিল আর টকটা করেছিল, কিন্তু টকটাও ফেলে দিতে হয়েছে। সব সময় তো মাই করে, এখানে আসলেও মায়ের রান্না বান্না করে, ওখানে গেলে তো মাই করে, আমি করি না। তার কারণ ওখানে কি বলতো, সমস্ত কিছু এক জায়গায় নেই। এক জায়গা থেকে জল আনতে হয়, এক জায়গা থেকে এটা আনতে হয়, ওটা আনতে হয়, তো আমার ভালো লাগে না। সমস্ত কিছু এক জায়গায় থাকলে আবার রান্না বান্না করতে ইচ্ছা হয়। তো ওখানে গেলে তো আমি একদমই রান্না করি না। তো মাকে বললাম, এখানে যে কটা দিন আছো, এবার এসেছো, আমি রান্না করব, তুমি জাস্ট একটু হেল্প করে দিও, একটু সবজি কেটে দেওয়া, মশলা করে দেওয়া, এগুলো করে দিলেই হবে। কিন্তু মা, সে তো মা তো আর বসে থাকার লোক না। সে দেখো আমি রান্না করছি তাও পাশে দাঁড়িয়েই রয়েছে, আর আমাকে বলছে দে, তোকে করতে হবে না, আমি করে দিচ্ছি। আমি বা দাঁড়িয়ে থেকে কি করবো, তুই তোর কাজ কর গা। তো আমার কাজ আর কি, ফোনের কাজ। আমি বললাম ঠিক আছে, আজকে তো সকাল সকালই রান্না বসানো হয়েছে, আমি করে নিই, তারপরে ফোনের কাজ করব। তো এই যে দেখো ছোট মাছগুলো বসে বসে তেল নষ্ট করে, সময় নষ্ট করে ভেজে তারপরে ফেলে দিতে হয়েছে। কতটা পরিমাণে রাগ হয় তোমরা জাস্ট একবার ভাবো। আর আমার খুব তেঁতুল দিয়ে ছোট মাছের টক খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সেই ইচ্ছাও আর পূরণ হলো না, সবই তো নষ্ট হলো। যাই হোক, তো দেখো আমি আমার রান্না বান্না করছিলাম। কিছু মানুষ মনে করে যে ফৌজির বউরা বা ডিফেন্সের বউরা যে তাদের হাজবেন্ডকে ছেড়ে থাকে, সেটা তাদের কাছে খুব নর্মাল ব্যাপার, বা মানে তারা তো জেনে শুনেই বিয়ে করে, তাই তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তাদের কোনো কষ্টই হয় না। একটা কথা বলতে চাই, যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত হাজবেন্ডের সঙ্গে থাকে, তারা হাজবেন্ডকে ছেড়ে থাকার মর্মটা কি করে বুঝবে, তাই না? কিছু মানুষের মনে হয় যে আমরা আমাদের বরকে ছেড়ে থাকি, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, খুব নর্মাল ব্যাপার। একদমই অভ্যেস হয় না। আমরা থাকি সেটা খুবই কষ্ট করে আর বাধ্য হয়ে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত নিজের হাজবেন্ডকে ছেড়ে
থাকাটা যে কতটা কষ্টের, যারা থাকে শুধুমাত্র তারাই জানে। সেটা একজন ডিফেন্সের বউ হোক বা যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তারাই হোক না কেন, কষ্ট কিন্তু তাদেরই একমাত্র। আর বরকে ছেড়ে থাকায় আমরা কিন্তু কেউ অভ্যস্ত হই না, আমরা জাস্ট মানিয়ে নিই। হ্যাঁ, কিছু করার নেই, থাকতে হবে এটা ভেবেই আমরা থাকি। আর ওই মাসের পর মাসগুলো পার করি যে কবে ছুটি আসবে। আর আমাদের ডিফেন্সের বউদের তো নামেতেই দোষ, মানে সব কিছুতেই দোষ আমাদের। কারণ আমাদের ওই যে বর থাকে না, এমনিতে সব দিক থেকে দোষ। শ্বশুর বাড়ির লোকেরা তো আরও সুযোগ পায়, যেহেতু বর বাড়িতে থাকে না, তাই তারা যেটা খুশি সেটা আমাদের উপর দিয়ে করতে পারে। আবার অনেকের ধারণা তো টাকা, মানে ডিফেন্সে চাকরি করে মানে প্রচুর টাকা মাইনে পায়, তাদের প্রচুর টাকা। হ্যাঁ ভাই, ওটা বাইরে থেকেই মনে হয়। আর তারা যে জীবনে ঝুঁকি নিয়ে থাকে তার পরিবর্তে যে মাইনেটা পায় না, সেটা তাদের জীবনের কাছে কিছুই না। বাইরের লোকের কথা আর কি বলবো, নিজেদের ঘরের লোকেরাই এটা ভাবে যে ডিফেন্সে চাকরি করে মানে প্রচুর মাইনে পায়। আর তার জীবনের যে কতটা পরিমাণ ঝুঁকি নিয়ে সে সেখানে থাকে সেটা কেউ একবারও ভেবে দেখে না। প্রচুর চাকরি আছে, সমস্ত চাকরিতেই কষ্ট আছে, কিন্তু কোনো চাকরিতে জীবনের ঝুঁকি কিন্তু নেই। এইভাবে প্রতিটা সেকেন্ড মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা, সেটা একমাত্র একজন সৈনিকই করে, এছাড়া কিন্তু অন্য কেউ করে না। শুধুমাত্র নিজের দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তারা যাতে ভালোভাবে থাকতে পারে, তাই তারা সমস্ত কিছু স্যাক্রিফাইস করে। একজন সৈনিক যেমন একটা দেশকে সামলায়, তার স্ত্রী কিন্তু তার বাচ্চা, সংসার সমস্ত কিছু একা হাতে সামলায়। একজন সৈনিকের প্রতি ভালোবাসা, ওই লোক দেখানো ভালোবাসাটা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাই বা কোনো ভিডিওতে দেখতে পাই, কিন্তু বাস্তবে তার উল্টো। সৈনিকের বউকে গালাগালি দেওয়া, নোংরা ভাষা বলা। সব থেকে বড় কথা, একজন সেনা যখন ছুটিতে আসে তার তো ছুটির কোনো কনফার্ম থাকে না, কখনো ক্যান্সেল হয়ে যায়, কখনো হঠাৎ করে ছুটি পাঠায়। তো টিকিট কোনো সময় রিজার্ভেশন হয়, কোনো সময় হয় না। কখনো কখনো তো তাকে বাধ্য হয়ে বাথরুমের সামনে দাঁড়িয়েও আসতে হয়, কেউ তাকে তার সিটে সামান্য বসতে পর্যন্ত দেয় না। ওই লোক দেখানো সৈনিকের প্রতি ভালোবাসা, সেটা শুধু ভিডিওতে আর ফেসবুকেই দেখা যায়, বাস্তবে না। যাই হোক, দেখো রান্না বান্না করার পর পুজোটা কমপ্লিট করে নিলাম। আর আজকে দেখো কত জবা ফুটেছে, আমার সিংহাসনের জায়গায় ছিল না, কমসে কম 12-13টা জবা ফুল ফুটেছিল আজকে। পুরো সিংহাসনটা আমি খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছিলাম আজকে। আর এত বেশি ফুল হয়ে গেছিল আজকে, বোধহয় ফার্স্ট এতগুলো ফুল ফুটলো। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বসেই ছিলাম, তাই দুই বান্ধবী মিলে ঠিক করলাম আজকে একটু বারোদোলের মেলায় যাব। এখনো একদিনও যাইনি, 1 মাস হতে চললো মেলাটা। তো আজকে দেখো বেরিয়েছি, মাকে এতবার বললাম কিন্তু গরমের চোটে আমার মা বেরোলোই না, তাই আজ আমরা দুই বান্ধবী মিলেই এলাম। আর মেলা যেহেতু শেষ হয়ে যাবে, অনেকদিন হলো হয়েছে, আর মেলার ভেতরে যে এত পরিমাণে গরম, মা আসেনি, ভালো করেছে। সত্যি অবস্থা দেখো আমাদের, জাস্ট ঘেমে মনে হচ্ছে স্নান হয়ে গেছি। তোমাদের দাদাভাইও ভিডিও কল করেছিল, ওকে বললাম এরকম মেলায় এসছি, তো আমাকে বললো দাঁড়াও তোমাকে টাকা পাঠাচ্ছি, কিছু কিনে নাও। মাসের শুরুতেই ও আমাকে অনেকটা পরিমাণ টাকা দিয়ে দেয়, আর তারপরে পুরো মাসে তো টুকটাক লেগেই রয়েছে, এটা সেটা যখন যেটা মন হয় আমি ওকে বলি, ও টাকা পাঠায় বা কিনে দেয়। এমনটা কিন্তু চলতেই থাকে, মানে দূরে থাকলেও যে দায়িত্বগুলো সেগুলো ঠিকই পালন করে। আর আমারও ভালো লাগে, টাকাটার জন্য ভালো লাগে এটা না, যে দূরে থেকেও কিন্তু আমার খেয়াল রাখছে বা হাজবেন্ডের ডিউটিগুলো পালন করছে। যে ও থাকলে ওই সঙ্গে করে নিয়ে আসতো, কিন্তু ও তো নেই, তাই দূরে থেকে সেগুলো করছে, এগুলোই ভালো লাগা। যাই হোক, মেলাতে বেশিক্ষণ আমি থাকতে পারিনি, এত গরম ছিল। তো 8টার মধ্যে চলে এসেছি, আর গিয়েছিলাম 6টারও পরে। যেতে আসতে যা সময় লাগে, আর এই মেলাটা ঘুরে দেখতে তো তাও তো আমি পুরোটা শেষই করতে পারিনি, এত বড় মেলা। আর আমার গরমে সহ্য হচ্ছিল না, সেই কারণে সামনে থেকে যেটুকুনি পেরেছি ঘুরে চলে এসেছি। কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই দুটো পাখা নিয়েছি, একটা ছোট একটা বড়। বড়টা মায়ের জন্য, ছোটটা আমার জন্য। বড়টা নিয়েছে 25 টাকা, 30 টাকা বলছিল, আর ছোটটা নিয়েছে 20 টাকা। আর এই যে দেখো এই প্লেটগুলো নিয়েছি 10 টাকা করে নিয়েছে। এর আগেও একদিন দুটো কিনেছিলাম, আর আজকেও দুটো কিনলাম। আর নিয়েছি ওই ভাত তরকারির হাঁড়ি বসানো, ওইগুলো নিয়েছি দুটো, তবে ওটা আমার না, মা আনতে বলেছিল, ওটা মায়ের জন্য নিয়েছি। আর নিয়েছি দুটো কৌটো 10 টাকা করে, ছোট ছোট। আর একটা স্কুটির জন্য চাবি রিং কিনেছি ছোট্ট মতন। এগুলোই কেনাকাটি করেছি, আর কিছু কিনিনি, কারণ আজকে আমি ভেবে গিয়েছিলাম যে আমি মেলা থেকে তেমন কিছু কিনবো না, তাই আমার 300-400 টাকা খরচ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করেছিলাম, এগরোল খেয়েছি, মায়ের জন্য জিলেপি এনেছি, আইসক্রিম এনেছি, ঘুগনি খেয়েছি, তো এগুলোই খাওয়া দাওয়া করেছি। যাই হোক, জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। গরমে আমার কি অবস্থা হয়েছে তোমরা নিজেরাই জাস্ট একবার দেখো। এখন এই স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর শোবো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে।